ঘন ইষ্টসফরের একটা ধর্ম রয়েছে যেটা হচ্ছে জলাকর্ষী ধর্ম। জলাকর্ষী জলাকর্ষী মানে কি? হাইড্রোস্কোপিক কি করে না, জল শোষণ করে, কিন্তু তাদের মানে ভৌত যে অবস্থা, সেই ভৌত অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। তো কি করে বুঝবো? তা এখানে একটা খুব মজার প্রশ্ন মাঝে মাঝে করা হয় যে অদৃশ্য কালী কি? বলছে অদৃশ্য কালী মানে হচ্ছে আমরা ঘন ইষ্টসফর বলি। কেন না, ঘন ইষ্টসফরকে অদৃশ্য কালী বলার উদ্দেশ্য হলো, ধরো একটা সাদা কাগজের উপর আমি ঘন ইষ্টসফর দিয়ে কাচের রড দিয়ে আমি লিখলাম কিছু একটা, লেখার পর নিচে একটু তাপ দিলাম, যেই তাপ দিলাম দেখলাম ওপরের লেখাগুলো কালো কালো স্পষ্ট হয়ে ফুটে উঠলো। তা যতক্ষণ না তাপ দিচ্ছে ততক্ষণ তো উঠছে না, ওটা ফুটে উঠছে না, যার জন্য এটি হলো অদৃশ্য কালী। তা মূল ফাংশনটা কি? মূল ফাংশনটা হচ্ছে যে ঘন ইষ্টসফরে জল আকর্ষণ করার যে মানে জলাকর্ষী ধর্ম কিরকম কি? ধরো কাগজ হচ্ছে সেলুলোজ। সেলুলোজ মানে কি? ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি না, বহু অ্যালকোহলীয় ওএইচ মূলকযুক্ত অ্যালডিহাইড বা কিটোনকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। তার মানে কি এর মধ্যে এরকম বহু এইচ বন্ড রয়েছে। তাহলে ঘন ইষ্টসফর করবে কি? এইখান থেকে এই এইচ আর এই ওএইচ এই দুটোকে একসঙ্গে নিয়ে এরা জলে কনভার্ট হয়ে যাবে। তাহলে কেবলমাত্র পড়ে থাকবে কোনটা না, কার্বন চেনটা পড়ে থাকবে, যার জন্য ওই কালো কালো অক্ষরে ফুটে উঠবে। তা একটা সিম্পল এক্সাম্পল দেয়, যেমন ধরো চিনি, আমি বলছি গ্লুকোজ। গ্লুকোজ তো একটা কার্বোহাইড্রেট, C6H12O6। একে যদি ঘন ইষ্টসফর দেওয়া হয় কি করবে? এ হচ্ছে গিয়ে 6C প্লাস 6H2O প্লাস H2SO4, এইটা মিলে তোমার তৈরি হয়ে যাচ্ছে কি? জলটা টেনে নিচ্ছে আর কার্বনের দণ্ডটা শুধু পড়ে থাকছে, কার্বন কার্বন চেইনটা পড়ে থাকছে এবং রংটা কালো হয়ে যাচ্ছে। এইবার দেখো H2SO4 এবং H2SO3 অর্থাৎ সালফিউরাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এই দুজনকে চিনতে হবে। বা আমি ঘুরিয়ে আর একটা কথা বলি, সালফেট মূলক বা সালফাইট মূলক তাকে চিনব কি করে? ধরো আমি বলছি সে H2SO3, একে যদি আমি বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দিই তাহলে কি হবে? H2 BaSO3 সাদা অদক্ষেপ করবে, রাইট? প্লাস কি হবে? 2HCl হবে। সিমিলারলি H2SO4 একেও যদি বেরিয়াম ক্লোরাইড দিই তাহলে এখানে বেরিয়াম সালফেটের অদক্ষেপ করবে। কিন্তু দুজনের মধ্যে মূল পার্থক্য হলো এই BaSO3 তে পুনরায় যদি আমি লঘু HCl দিই, লঘু HCl দিলে কি হবে? দ্রবীভূত হয়ে গিয়ে তৈরি করবে বেরিয়াম ক্লোরাইড, আবার কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে SO2H2O এটা দুজনে মিলে আবার H2SO3 তে পরিণত হয়ে যেতে পারে, তার মানে কি সলিউবল হয়ে যাবে। কিন্তু তুমি যদি বেরিয়াম সালফেটে যদি এটা দাও HCl, কখনো কোনদিনই দ্রবীভূত হবে না। তাহলে এর সাহায্যে আমরা H2SO3 মানে সালফাইট মূলক এবং সালফেট মূলককে আমরা চিনতে পারব। এখন প্রশ্ন হচ্ছে যে সালফাইট মূলক এবং কার্বনেট মূলক, কার্বনেট যদি থাকে বা কার্বনিক অ্যাসিড যদি হয়, তার ক্ষেত্রেও তো বেরিয়াম ক্লোরাইড দিলে সাদা অদক্ষেপ হবে, লঘু HCl দিয়ে ডিসলভ হয়ে যাবে। এখন প্রশ্ন চলে কোনটা কার্বনেট কোনটা হচ্ছে গিয়ে সালফাইট, আমি চিনব কি করে? বলছে সালফাইট চেনার সময় হবে কি, এইখানে যে সাদা অদক্ষেপটা তৈরি হলো কিরকম, ধরো BaSO3 প্লাস 2HCl তৈরি হয়েছে, সাদা অদক্ষেপ। আমি এর মধ্যে এই যে সাদা অদক্ষেপ যেটা হলো BaSO3, তার মধ্যে আমি HCl দিলে কি হলো? BaCl2 হলো প্লাস H2SO3 হয়ে গেল, মানে কি ডিসলভ হয়ে গেল। আমি যদি এর মধ্যে ক্লোরিন জল দিয়ে বা ঝাঁকিয়ে দিই, তাহলে ক্লোরিন জল দিয়ে ঝাঁকিয়ে দিলে পুনরায় কিন্তু সাদা অদক্ষেপ চলে আসবে। কেন কি, এই যে H2SO3 তার সঙ্গে যদি ক্লোরিন আর H2 দেওয়া হয় তাহলে H2SO4 তৈরি হবে প্লাস 2HCl। এবার যে H2SO4 যেটা তৈরি হলো সে কি করলো না, দ্রবণে থাকা বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে পুনরায় যুক্ত হয়ে অদ্রাব্য অদক্ষেপ তৈরি করলো, যেটা হচ্ছে বেরিয়াম সালফেট প্লাস 2HCl। এই যে পদক্ষেপটা তোমার তৈরি করলো,
এই পদক্ষেপটা কি হলো, আর ডিসলভ হলো না। যার জন্য কি হবে না, কোনটা কার্বনেট মূলক আর কোনটা হচ্ছে সালফাইড মূলক আমরা আলাদা করে চিনতে পারব। এবার দেখো সালফারের যে অ্যাসিডগুলো, আমরা কি কি অ্যাসিডের নাম এ পর্যন্ত শুনলাম না, H2SO3, H2SO4, এছাড়াও আরো অ্যাসিড রয়েছে H2SO5, একে বলে ক্যারোজ অ্যাসিড, ক্যারোজ। থায়োসালফোনিক অ্যাসিড, থায়োসালফোনিক অ্যাসিড, এর গঠনটাকে জানতে হবে। এর গঠনটা একটা ইন্টারেস্টিং কেস আছে, যারা পারক্সি বন্ধনে রয়েছে। কিরকম, ধরো এস সরি H2SO5, এটা হচ্ছে থায়োসালফোনিক অ্যাসিড বা হচ্ছে নাম ক্যারোজ অ্যাসিড। এরপরে রয়েছে কোনটা, অলিয়ম, যেটাকে বলা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, H2S2O7, H2S2O7, এটা যে পাইরোসালফিউরিক অ্যাসিড বা অলিয়ম। কি করে পাওয়া যায় না, SO3 কে যখন ঘন H2SO4 দ্বারা অ্যাবজর্ব করা হয় তখন কি তৈরি হয়, তখন হচ্ছে গিয়ে H2S2O7 বা অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড তৈরি হয়। মানে SO3 প্লাস ঘন H2SO4 তৈরি হবে H2S2O7 বা এটা অলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড। এর গঠনটা কেমন, এর গঠনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, মধ্যখানে দিয়ে দাও পাইরোসালফিউরিক অ্যাসিড। এরপরে কি, এরপরে হচ্ছে গিয়ে পার ডাইসালফিউরিক অ্যাসিড, যেটাকে মার্শাল অ্যাসিড বলে, পার ডাইসালফিউরিক অ্যাসিড, H2S2O8, H2S2O8, এগুলো যে পার ডাইসালফিউরিক অ্যাসিড, পার ডাইসালফিউরিক অ্যাসিড বা হচ্ছে গিয়ে তোমার মার্শাল অ্যাসিড, মার্শাল অ্যাসিড। এখন এর গঠনটা কেমন, এর গঠনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে আমি এইখানে একটা অক্সিজেন তো পাইরোসালফিউরিক অ্যাসিডের থেকে বাড়তে হবে, তাই ভেরি সিম্পল এখানে করে দিই। এইটা হচ্ছে গিয়ে মার্শাল অ্যাসিড। কি করে পাওয়া যায় না, 50% H2SO4 এর প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে আমরা পার ডাইসালফিউরিক অ্যাসিড পাই। কিরকম দেখো না, H2SO4 ভাঙলে হবে H প্লাস প্লাস HSO4 মাইনাস, অ্যানোডে 2HSO4 মাইনাস, ভেঙে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে H2S2O8 তৈরি করে, পার ডাইসালফিউরিক অ্যাসিড তৈরি করবে অ্যানোডে। তাহলে এগুলো হচ্ছে সালফারের যে অ্যাসিড সেই। এটা গেল তোমার 16 নম্বর গ্রুপ। এরপরে আছে 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণী মানে কোন, হ্যালোজেন শ্রেণী। কেন হ্যালোজেন বলা হয়, হ্যালোজেন হচ্ছে গিয়ে বলার মূল কারণটা হলো এই শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে সাধারণত হ্যালাস বা সামুদ্রিক লবণ থেকে পাওয়া যায় বলে এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন শ্রেণী। আর আগে যে 16 নম্বর শ্রেণীটা ছিল, সেই 16 নম্বর শ্রেণীর যে মৌলগুলো ছিল তাদেরকে বলা হচ্ছে অ্যালকোজেন, কারণ ওই মৌলগুলো মূলত কিসে ব্যবহৃত হয়, সেই মৌলগুলো ব্যবহৃত হয় আকরিক তৈরিতে। আর একে বলা হচ্ছে হ্যালোজেন। তার আগে 15 নম্বর শ্রেণীকে বলা হচ্ছে নিকটিজেন, মানে শ্বাসরোধকারী গ্যাস, যার জন্য তাদেরকে বলা হতো নিকটিজেন। হ্যালোজেন শ্রেণীর মৌলগুলো কে কে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। অ্যাস্টাটাইনটা নিয়ে আমরা কাজ করব না, তার কারণ হচ্ছে অ্যাস্টাটাইন হচ্ছে রেডিওঅ্যাক্টিভ, রেডিওঅ্যাক্টিভ মৌল নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট। এবার দেখো এদের শেষ কক্ষে যে ইলেকট্রন বিন্যাস, জেনারেল ইলেকট্রন বিন্যাসটা কেমন না, কোর, কোরের ওপর কি NS2 NP5, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন।
এইবার দেখো, যত উপর থেকে নিচের দিকে যাবে তত পরমাণুর আকার কি হবে? ক্রমাগত বাড়তে থাকবে। কারণ কি? নতুন নতুন কক্ষ যোগ হচ্ছে। এবার দেখো, ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, আয়নীভবন বিভবের কথা বলি। আয়নীভবন বিভব মানে কি? না, শেষ কক্ষের ইলেকট্রনকে অপসারণ করতে গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় যে শক্তিটা দিতে হবে। তো পরমাণুর আকার যত বাড়বে তত কি হবে? তার আয়নীভবন বিভবের মান তত কি হবে? কমতে আরম্ভ করবে। তাহলে ক্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত আয়নীভবন বিভবের মান ক্রমশ কি হয়? কমতে আরম্ভ করে। তো সত্যি করে দেখা যায় যে এই কারণেই এরা হ্যালোজেন শ্রেণীর মৌল হলেও আয়োডিন কোনো কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে মেটালিক ক্যারেক্টার শো করে, বা আয়োডিনের কোনো কোনো ক্ষেত্রে বিজারণ ধর্ম দেখায়। তার মানে সাইজটা খুব বড় হয়ে যাওয়ার জন্য আয়নীভবন বিভবের মান কম, যার জন্য সহজে ওরা ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হতে পারে। এবার বলছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিটা স্বাভাবিক নিয়মেই ওপর থেকে নিচে দিয়ে গেলে আস্তে আস্তে কমে। কারণ হচ্ছে গিয়ে পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি মানে এটা কি? মানে বন্ধনে ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে রাখার যে প্রবণতা, সেটাকে বলা যায় তার ইলেকট্রোনেগেটিভিটি। যেহেতু ফ্লুরিনের সাইজটা হচ্ছে সবচেয়ে ছোট এদের মধ্যে, যার জন্য তার ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতাটা বেশি, যার জন্য এদের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। কিন্তু ইলেকট্রন আসক্তিটা অর্ডারটা আমাকে লিখতে পারে হ্যালোজেন শ্রেণীর মৌল। সবচেয়ে ইলেকট্রন আসক্তি হচ্ছে কার বেশি হবে? না, ক্লোরিন, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কোশ্চেন হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তির চেয়ে, মানে ইলেকট্রন অ্যাফিনিটির চেয়ে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি কেন? এখানে দুটোর কথা বলবো আমি। প্রথম কথা হচ্ছে যে ব্যাখ্যাটা এরকম ভাবে করা যেতে পারে যে ফ্লুরিনের সাইজটা অত্যন্ত ছোট, যার জন্য ইলেকট্রন গ্রহণ করার পর বাকি ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বলটা এতটাই বেশি হয় যে সেই ইলেকট্রনকে ওইখানে রাখতে বাইরে থেকে আমাকে শক্তি দিতে হয়। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন নেওয়ার পর যে পরিমাণ শক্তি ত্যাগ করে, কিন্তু এর ক্ষেত্রে কি করছে? না, ইলেকট্রন নেওয়ার পর বাইরে থেকে আমাকে শক্তি দিয়ে ওকে ইলেকট্রনটাকে আমার স্টেবল করতে হচ্ছে ভিতরে। আর প্রশ্ন হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে নয় কেন? সাইজটা বড়, যার জন্য অ্যাকোমোডেট করে নেবে ইজিলি। কিন্তু এখানে বর-নেভার চক্র বলে থার্মোডাইনামিক্স একটা রয়েছে, যেখানে হচ্ছে গিয়ে হেস ল ব্যবহার করা হয়। সেখান থেকে ক্যালকুলেশন করার সময় দেখা গেছে কি না, ইলেকট্রন আসক্তি যেটা বলা হচ্ছে, সেই ইলেকট্রন আসক্তিটা নির্ভর করছে বন্ধন ভাঙন শক্তির উপর। বন্ধন ভাঙন শক্তি মানে এরা সবাই তো দ্বিপরমাণু। ধরো ক্লোরিন এরকম রয়েছে, ফ্লুরিনও এরকম রয়েছে। বলছে বন্ধন ভাঙন শক্তি যার যত বেশি হবে তার ইলেকট্রন আসক্তির মানও তত বেশি হবে। বর-নেভার চক্র হিসাব থেকে সেটাই বেরিয়ে আসছে। আর প্রশ্ন হচ্ছে ক্লোরিনের বন্ধন ভাঙন শক্তিটা হচ্ছে ফ্লুরিনের চেয়ে বেশি। প্রশ্ন হচ্ছে কেন? এখানে দুটো তত্ত্ব ইউজ করা হয়, একটা যে মূলিকান তত্ত্ব আর একটা হচ্ছে কুলসন তত্ত্ব। মূলিকান তত্ত্বটা কি বলছে? বলছে ক্লোরিনের 0 ডি কক্ষক রয়েছে, ফলে কি করছে, এই ক্লোরিনের যে লোন পেয়ারটা রয়েছে সে ভ্যাকেন্ট এই ক্লোরিনের ডি উপকক্ষের যে কক্ষক রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছে। সিমিলারলি এই ক্লোরিনের যে লোন পেয়ারটা রয়েছে সে এর 0 ডি কক্ষকে দিয়ে দিচ্ছে, যার ফলে কি হয়ে যাচ্ছে, দুটো ক্লোরিনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকার পরিবর্তে কি পেয়ে যাচ্ছে না, ট্রিপল বন্ড ক্যারেক্টার পেয়ে যাচ্ছে, যার জন্য এই বন্ধন ভাঙন শক্তিটা অনেক বেশি হবে। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়েছে, এদের তো 0 ডি কক্ষক নেই, যার জন্য এরকম মাল্টিপল বন্ড ক্যারেক্টার এটা তৈরি করতে পারবে না। এই কারণেই ফ্লুরিনের ক্ষেত্রে বন্ধন ভাঙন শক্তিটা কম। এটা হচ্ছে মূলিকান তত্ত্ব। আরেকটা কি কুলসন তত্ত্ব, সেখানে কি বলছে যে ক্লোরিনের যে লোন পেয়ারটা রয়েছে সেটা কোথায় রয়েছে, 3p-তে রয়েছে। 3p এর সাইজটা কি অনেকটাই বড়, আর তাহলে ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বল কি অনেকটাই কম হয়ে যায়, যার জন্য বন্ডের স্টেবিলিটিটা বেশি হয়। এটাকে বলা হচ্ছে তোমার কুলসন তত্ত্ব। তাহলে এই দুটো তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় ক্লোরিনের বন্ধন ভাঙন শক্তি হচ্ছে গিয়ে অনেক বেশি ফ্লুরিনের চেয়ে। তাহলে বর-নেভার চক্রে আমরা ফেললেই বুঝতে পারবো যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিনের চেয়ে বেশি। এবার দেখো ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলে কেন? সুপার হ্যালোজেন, ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলে কেন? সুপার হ্যালোজেন মানে কি? ফ্লুরিন নিয়ে আমরা জেনারেলি কাজ করতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়ি। তা
এর ক্যারেক্টারটা হ্যালোজেন শ্রেণীর অন্যান্য মৌল থেকে আরো পিকিউলিয়ার, যার জন্য একে বলা হচ্ছে সুপার হ্যালোজেন। তো কেন বলা হয় বলছে এর পেছনে কারণ, 1 নম্বর বলছে সাইজ ছোট। সাইজ ছোট, তো সাইজ ছোট হওয়ার জন্য কি হয়েছে? ওই যে সাইজ ছোট হওয়ার জন্য কি হলো না, এই যে দুটো ফ্লোরিনের মধ্যবর্তী যে বন্ধন দূরত্ব অনেক কম। তাহলে এই যে দুটো ফ্লোরিনের মাথায় লোন পেয়ার রয়েছে, তাদের মধ্যে বিকর্ষণ বলটা কি অনেকটাই বেশি। বিকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য বন্ধনটা বেশি আনস্টেবল হয়ে যায়, যার জন্য সহজে ভেঙে পরমাণুতে পরিণত হয়ে যায়। আর অণুর চেয়ে পরমাণু বেশি শক্তিশালী, যার জন্য হচ্ছে গিয়ে ফ্লোরিন শক্তিশালী। সাইজ ছোট হওয়ার জন্য যেমন বন্ধন ভাঙন শক্তি কমে গিয়ে পরমাণুতে তাড়াতাড়ি পরিণত হলো, তেমনি আরেকটা ঘটনা ঘটে। একটা কেন্দ্রীয় পরমাণু সঙ্গে সর্বোচ্চ সংখ্যায় এরা যুক্ত হতে পারে, মানে ম্যাক্সিমাম যতগুলো এই ছোট আকৃতির ফ্লোরিন যুক্ত হতে পারে ততগুলোই যুক্ত হতে পারবে। কারণ অন্যান্য হ্যালোজেনগুলো কি সাইজগুলো বড় বড়, যার জন্য খুব বেশি একটা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারবে না, যেটা ফ্লোরিন পারে। 2 নম্বর। 3 নম্বর বলছে এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। 2 নম্বর বলছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য কি করছে না, যে কেন্দ্রীয় পরমাণুটার সঙ্গে যুক্ত হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যায় যুক্ত হচ্ছে ছোট হওয়ার জন্য। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য কি হচ্ছে না, ওই যে কেন্দ্রীয় পরমাণুটা রইল তাকে সর্বোচ্চ জারণ স্তরে নিয়ে গেল, কারণ বন্ধন ইলেকট্রন জোর করতে টানতে থাকছে, যার জন্য সে কি করছে সর্বোচ্চ জারণ স্তরে পৌঁছে যাচ্ছে, যার জন্য কেন্দ্রীয় পরমাণুকে সর্বোচ্চ জারণ স্তরে পৌঁছে দিতে পারছে। 3 নম্বর কি না, এই যে বন্ধন ভাঙন শক্তি বললাম যে অত্যন্ত কম, তার পিছনে আরেকটা কারণ হলো 0D কক্ষকের অনুপস্থিতি। 0D কক্ষকের অনুপস্থিতি। তা 0D কক্ষকের অনুপস্থিতির জন্য কি হচ্ছে, ওরা মাল্টিপল বন্ড ক্যারেক্টারটা পাচ্ছে না। মাল্টিপল বন্ড ক্যারেক্টার না পাওয়ার জন্য কি হচ্ছে, ওরা ভেঙে পরমাণুতে পরিণত হচ্ছে না, মানে ওরা বন্ডটা স্টেবল হচ্ছে না, যার জন্য সহজে ভেঙে পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে এবং হাইলি রিঅ্যাক্টিভ হচ্ছে। এই সব কারণের জন্য আমরা ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলি। দেখো এই যে হ্যালোজেন শ্রেণীর মৌলগুলো রয়েছে, তাদের যে হাইড্রাইড গুলো, সেই হাইড্রাইড গুলো নিয়ে একটু আলোচনা করা হোক। এর হাইড্রাইডকে HF, HCl, HBr, HI। প্রথমে বলছে না এদের 1 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাসিড ধর্ম। এই অ্যাসিড ধর্মকে দুটো ভাগে ভাগ করবে। একটা হচ্ছে গিয়ে পোলার সলভেন্ট, আর একটা হচ্ছে নন পোলার সলভেন্ট। মানে ধরো পোলার সলভেন্ট মানে জলে এই যে অ্যাসিড গুলো রয়েছে এদের অ্যাসিডিটির একটা ক্রম পাওয়া যাবে, আর তোমার হচ্ছে গিয়ে নন পোলার সলভেন্টে এদের একটা অ্যাসিডিটির ক্রম পাওয়া যাবে। তার মানে এখানে সলভেন্ট একটা মূল ফ্যাক্টর হিসেবে দাঁড়াচ্ছে। আগে পড়ি নন পোলার। তাহলে দেখো আমরা জানি ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত কি হচ্ছে, সাইজ ক্রমশ বড় হচ্ছে। তাহলে সাইজ যদি বড় হয়ে যায় তাহলে হাইড্রোজেনের সঙ্গে তাদের বন্ড ডিস্টেন্সটা কি হয়ে যায়, বড় হয়ে যাবে ক্রমাগত ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত। অর্থাৎ এইচ এর বন্ড ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে ছোট, আর এইচ এর বন্ড ডিস্টেন্স কি সবচেয়ে বড়। তাহলে যাদের বন্ধন দূরত্ব যত বেশি হবে তাদের বন্ধন ভাঙন শক্তি কি সবচেয়ে কম, যার জন্য সেখান থেকে হচ্ছে গিয়ে এইচ এর ক্ষেত্রে H+ আয়ন তৈরি করাটা সবচেয়ে হচ্ছে গিয়ে ইজিয়েস্ট হবে, তারপরে HBr হবে। তাহলে সেই অনুযায়ী নন পোলার সলভেন্টে তোমার সবচেয়ে বেশি অ্যাসিডিক হচ্ছে HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান হচ্ছে গিয়ে HF। কিন্তু পোলার সলভেন্টে গেলে কিন্তু একটু ক্যারেক্টারটা একটু পাল্টা যায়। পোলার সলভেন্টে গেলে যেহেতু ডাইপোলার অ্যাট্রাকশনে বন্ড ডিসোসিয়েশনটা হয়, তাহলে ডাইপোলার অ্যাট্রাকশনটা কাজ করে যাদের পোলারিটিটা বেশি হয়। তার পোলারিটি ডিপেন্ড করছে কার ওপর না, ইলেকট্রোনেগেটিভিটির ওপর। ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু ফ্লোরিন হাইড্রোজেন বন্ডিং করে ফেলে, যার জন্য HF অণুগুলো এককভাবে থাকে না, ওরা যে ডাইমার ট্রাইমার হয়ে থাকে, অর্থাৎ H2F2 H4 F4 এইরকম ভাবে হয়ে থাকে, এবং এরা সহজে ভেঙে H+ আয়ন তৈরি করতে পারে না। কিন্তু HCl এর ক্ষেত্রে এরকম ডাইমার ট্রাইমার বা হাইড্রোজেন বন্ডিং হয় না,
কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের তুলনায় কার বেশি? ক্লোরিনের, তারপর তো ব্রোমিন আয়োডিনের। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে বন্ড পোলারিটিটা বেশি দেখা যাচ্ছে কার? না মানে বন্ডটা পোলার সলভেন্টে ভেঙে যাওয়ার প্রবণতাটা কার হচ্ছে? নিশ্চয়ই HCl এর। যার জন্য সবচেয়ে বেশি অ্যাসিড হচ্ছে গিয়ে পোলার সলভেন্টের মধ্যে HCl গ্রেটার দ্যান HF গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HF। তাহলে এখানে HCl এর পরে ফ্যাক্টরটা কোনটা কাজ করলো? সেটা হচ্ছে গিয়ে বন্ড ডিসটেন্স ফ্যাক্টরটা কাজ করে গেছে, আর HF এর হচ্ছে গিয়ে সবচেয়ে কম। এবার দেখো এদের হচ্ছে গিয়ে বিজারণ ধর্মের ক্রম, রিডিউসিং প্রপার্টি, বিজারণ ধর্মের ক্রম। বিজারণ ধর্ম মানে কি? তোমাদের অনেকের কনসেপ্ট একটু গোলমাল আছে। বিজারণ ধর্ম মানে হচ্ছে সে নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে। মানে আমার বিজারণ ধর্ম বেশি মানে আমার অন্যকে বিজারিত করার প্রবণতা বেশি, এটা কি মনে রাখতে হবে। তার মানে আমার নিজে জারিত হওয়ার প্রবণতা বেশি। খেয়াল করে দেখো, এই যে হ্যালোজেন হাইড্রাসিসগুলো রয়েছে, এদের মধ্যে যে যত দ্রুত হাইড্রোজেন সাপ্লাই করতে পারবে সে তত ভালো বিজারক হবে। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে দেখো বন্ড ডিস্টেন্স ফ্যাক্টর অনুযায়ী HI এর বন্ড ডিস্টেন্স কি? সবচেয়ে বেশি। যার জন্য কি করছে? বন্ধন ভাঙন শক্তি কি? সবচেয়ে কম। যার জন্য অন্যকে খুব সহজেই কি করবে? হাইড্রোজেন সাপ্লাই করতে পারবে। যখনই হাইড্রোজেন সে ছেড়ে দেবে, সে নিজে তাড়াতাড়ি জারিত হবে। তার মানে কি? অন্যকে তাড়াতাড়ি বিজারিত করতে পারবে। তাহলে বিজারণ ধর্মের ক্রমটা কেমন হবে? অবভিয়াসলি এইটা হবে, রাইট? এরপরে বলছে যে তোমার হচ্ছে ইন্টারেস্টিং কেস, সেটা কি না? সেটা হচ্ছে কি এদের গলনাঙ্গ বা স্ফুটনা। গলনাঙ্গ বা স্ফুটনা কিরকম না? দেখো, গলনাঙ্গ বা স্ফুটনাঙ্গ নির্ভর করে অনুসমাবেশের উপর। এই অনুসমাবেশটা কিভাবে হতে পারে? হয় তড়িতাকর্ষণ দিয়ে হতে পারে, হয় হাইড্রোজেন বন্ডিং দিয়ে হতে পারে, বা ভ্যান্ডারওয়াল জাতীয় আকর্ষণ বল দিয়ে হতে পারে। তো HI এর আণবিক গুরুত্ব বেশি। আমি জানি যাদের আণবিক গুরুত্ব বেশি বা হচ্ছে অণুর মধ্যে পরমাণুগুলো সাইজ যাদের বড় বড় হয়, তাদের মধ্যে ভ্যান্ডারওয়াল জাতীয় আকর্ষণ বল বেশি হয়, তাহলে তার দ্বারা অনুসমাবেশ হবে। তাহলে HI এর মধ্যে অনুসমাবেশটা কি হবে? সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF হওয়ার কথা। কিন্তু এখানে ব্যতিক্রম হয়ে গেছে একটা অন্য। কোনটা না? HF এখানে অনুসমাবেশটা হয় কি দ্বারা? হাইড্রোজেন বন্ডিং দ্বারা। মনে রাখবে, হাইড্রোজেন বন্ডিং এফেক্টটা হচ্ছে গিয়ে ভ্যান্ডারওয়াল জাতীয় আকর্ষণ বলের চেয়ে হচ্ছে বেশি এফেক্টিভ। যার জন্যে স্ফুটনাঙ্কের ক্রমটা হবে অবভিয়াসলি HF গ্রেটার দেন, তারপরেই হচ্ছে কি ভ্যান্ডারওয়াল জাতীয় আকর্ষণ বলের ফাংশনটা চলে আসবে বা মলিকুলার ওয়েটের ফাংশনটা চলে আসবে। তাহলে HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl। দিস উড বি দ্য ক্যারেক্টার। এটা হচ্ছে কি স্ফুটনাঙ্কের যে ক্রম, সেই ক্রমটা হচ্ছে কি আমার এইটা। এবার দেখো, আমি প্রথম ফ্লুরিন নিয়ে আলোচনা করব। ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলেছিলাম, ঠিক। এই ফ্লুরিন এতটাই মানে কি পিকিউলিয়ার টাইপের মৌল যে একে তৈরি করার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন পদ্ধতিতে করতে গিয়ে দেখা গেল যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। কাকে করবো বলো? HF এর দ্রবণকে করো, HF মানে তরল HF কে করো। এখন তরল HF তো তড়িৎ পরিবহন করে না, তুমি কি করে পাবে? কারণ তোমার একটা কনসেপ্ট হতেই পারে যে H+F- ক্যাথোডে হাইড্রোজেন উঠবে, অ্যানোডে ফ্লুরিন উঠবে। ভেরি সিম্পল। হয় না, কারণ HF এমনিতেই বললাম মৃদু তড়িৎ বিশ্লেষণ, যেহেতু ওরা ডাইমার ট্রাইমার হয়ে থাকে। তাহলে কি করবে? তখন HF এর জলীয় দ্রবণের চেষ্টা করা হতো। কিন্তু HF এর জলীয় দ্রবণের চেষ্টা করতে গিয়ে কি কি অভিজ্ঞতাটা হলো না? এ ভাঙলো, ঠিক কথা, H++F-, রাইট? তার সঙ্গে জল রয়েছে, সেও তো ভাঙবে, ভেঙে H++OH-। তাহলে ক্যাথোডে কে যাবে? অবভিয়াসলি হাইড্রোজেন যাবে। কিন্তু অ্যানোডে যাবে হচ্ছে কে? OH-, ইলেকট্রন ছেড়ে OH, চারটে OH যুক্ত হয়ে গিয়ে জল এবং অক্সিজেনে কনভার্ট হবে। তার মানে কি? অ্যানোডে বেরোবে কি? অক্সিজেন। তাহলে ফ্লুরিন তো আমি পাবো না। তাহলে HF এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করে আমি পাবো না। তাহলে কি পাবো? বলছে আমরা সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি, কারণ ময়সার পদ্ধতি ছিল যেখানে মিথাইল ক্লোরাইড ব্যবহার করা হয়েছিল এই মানে
এই চেপে গলিত অবস্থায় রেখে তাকে সেটা ভেপোরাইজ করে যায়, ওকে লিকুইফাই করে রাখতে মিথাইল ক্লোরাইড ব্যবহার করতে হয়েছিল, যেটা হচ্ছে খুব দামি, ওটা ভেপোরাইজ করে পালাতো। এই অনেক সমস্যা। তারপর যে তড়িৎদ্বারগুলো আমার ইউজ করতে হতো সেগুলো খুব দামি। তো সবচেয়ে ভালো একটা পদ্ধতি পাওয়া যেটা হচ্ছে ডেনিশ পদ্ধতি। ডেনিশ পদ্ধতিটা মানে বলছে যেরকম কপারের একটা ভি শেপড টিউব দিলাম, ভি শেপ টিউবটা যার এই ভিতরে একটা জায়গায় কি করা আছে না হিটারের কয়েল গুলো দেওয়া আছে, হিটারের কয়েল দেওয়া আছে, আর এখানে তড়িৎদ্বার রাখা আছে। এই সাইড দিয়ে এটা ধরো অ্যানোড, এটা গ্রাফাইট, এখানেও তড়িৎদ্বার রাখা আছে গ্রাফাইট, এই সাইড দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরোবে ফ্লোরিনটা বেরোবে। কি করা হয় মেনলি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রাখা হয় ফ্রেমিল লবণ। ফ্রেমিল লবণ কি? KHF2 ফ্রেমিল লবণ। ফ্রেমিল লবণটা এখানে রেখে হিট দিলাম, অর্থাৎ হিটারের কে ইলেকট্রিফাইড করে ওটাকে আমি গলিয়ে দিলাম, মানে হিট দিলাম, দিলে কি হলো এটা গলে গেল, গলিয়ে তৈরি করলো KF প্লাস HF। এইবার HF তো নিজে ভাঙবে না, ভাঙলো কোনটা KF, ভেঙে করলো কি K প্লাস প্লাস F মাইনাস। এবার তাহলে ক্যাথোডে কে গেল, ক্যাথোডে K প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে কে হলো, অ্যানোডে F মাইনাস মাইনাস ইলেকট্রন দিয়ে F, দুটো F যুক্ত হয়ে কি হলো F2, ফ্লোরিন গ্যাস বেরোতে আরম্ভ করলো। এইবার দেখো এই যে ক্যাথোডে কে তৈরি হলো, পটাশিয়াম তৈরি হলো, সেই পটাশিয়ামটা কিন্তু তো হাইলি রিঅ্যাক্টিভ, সে করবে কি এখানে যে HFটা রয়েছে সেই HF এর সঙ্গে রিঅ্যাকশন করে ফেললো, K প্লাস HF দিয়ে তৈরি করলো কি 2KF প্লাস H2। তার মানে ক্যাথোড দিয়ে বেরোতে আরম্ভ করলো হাইড্রোজেন, আর তোমার KF আবার পাওয়া গেল, তাহলে সে আবার ভাঙতে শুরু করলো, কন্টিনিউয়াসলি কি বেরোতে আরম্ভ করলো, ফ্লোরিন বেরোতে আরম্ভ করলো, সেটা আমার অ্যানোড দিয়ে বেরিয়ে আসতে আরম্ভ। এখানে একটা কথা বলে নিই, এই কপার টিউবটা নেওয়ার পর প্রথমেই করা হয়েছিল কি ফ্লোরিন দিয়ে ভিতরটা, মানে ওইখানে ফ্লোরিন স্প্রে করা হয়েছিল। কেন? কারণ এইখানে যে কপার রয়েছে সে তো কি ফ্লোরিন দ্বারা অক্সিডাইজড হয়ে যাবে, তো কিউপ্রিক ক্লোরাইড হবে, তাহলে কি হবে আমার যে উৎপন্ন ফ্লোরিন সেটা বেশ খানিকটা নষ্ট হতে পারে। তো তার জন্য প্রথমেই আমরা ফ্লোরিন দিয়ে কিউপ্রিক ক্লোরাইড তৈরি করে দিই, যাতে উৎপন্ন ফ্লোরিন কোনোটা যাতে আর ওখানে ইউজ না হতে পারে। এটা যে ডেনিশ পদ্ধতি। এবার দেখো এই ফ্লোরিনকে বলছে যদি আমি জলের মধ্যে দিয়ে পাঠাই তাহলে আঁশটে গন্ধ বেরোয় কেন? ফ্লোরিনকে জলের মধ্যে পাঠালে আঁশটে গন্ধ বেরোয় কেন? দেখ ফ্লোরিন তারা কি করছে, জলের সঙ্গে রিঅ্যাকশন করছে, দেখি তৈরি করতে পারে, HF তৈরি করবে, তার সঙ্গে কি অক্সিজেন তৈরি করবে, তাহলে অক্সিজেনে তো আঁশটে গন্ধ নেই, তাহলে আঁশটে গন্ধটা এলো কোত্থেকে? না বলছি এটা আর একটা রিঅ্যাকশন করতে পারে, ওজন বেরোতে পারে। তার মানে জলে যখন ফ্লোরিন পাঠাবো তখন ওজনিত অক্সিজেন বেরোবে, কারণ ওজনিত অক্সিজেন বেরোবে, ওজনের গন্ধ থেকে আঁশটে, যার জন্য আমরা হচ্ছে গিয়ে আঁশটে গন্ধ পাই। এরপরে দেখো বলছে ফ্লোরিনকে আমি যদি কস্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করি, ঘন কস্টিক সোডা, ওই যে ফ্লোরিন ঘন কস্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করলে তৈরি করবে F2O প্লাস NaF প্লাস H2। ক্লোরিন মনোক্সাইড তৈরি করে ফেলবে। তাহলে এটা হচ্ছে গিয়ে ফ্লোরিনের বিষয়। আর এইবার দেখো HF সংক্রান্ত আমি একটা কথা বলে নিই আগে। HF যদি দীর্ঘদিন ধরে প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কি হয় না আমাদের যে স্বরতন্ত্রী আছে, ভোকাল কর্ড আছে, ভোকাল কর্ডটাকে চিরকালের জন্য ওটা হচ্ছে গিয়ে নষ্ট করে দেয়। এইটা একটু সাবধানে থাকতে হবে। এইবার দেখো আমরা এবার শুরু করে দিই ফ্লোরিনের পরে চলে আসি ক্লোরিনকে নিয়ে। ক্লোরিন আরেকটি কথা বলে নি, এই যে হ্যালোজেন শ্রেণীর মৌল তাদের বর্ণ নিয়ে একটা কথা বলে নি। ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন,
এই যে মৌলগুলো রয়েছে এদের বর্ণ। এখন ওপর থেকে নিচে দেখে গেলে কি সাইজ কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে আয়োডিনের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের মধ্যবর্তী দূরত্ব কি, অনেকটা বেশি। ফলে ওই শেষ কক্ষ থেকে ইলেকট্রনটাকে বার করতে আমার কি লাগবে, কম শক্তি নেবে। তাহলে সূর্যালোক থেকে ও নিচ্ছে কম শক্তি, তাহলে কম শক্তি যদি নেয় তাহলে কি হবে, সে বেশি শক্তির আলো ছাড়বে, কন্টেম্পোরারি কালার। তাহলে সবচেয়ে কম শক্তির আলো কোনটা, সেটা তো বেগুনি, যার জন্যই তো আয়োডিনের বর্ণটা বেগুনি। তার মানে ওপরের বর্ণগুলো কি হালকা, আর যত নিচের দিকে যাবে তার বর্ণগুলো কি হবে, গাঢ় হতে আরম্ভ করবে। ক্লোরিন, এই ক্লোরিনটা তৈরি করা হয় কিভাবে না, ক্লোরাইড লবণ মানে ক্ষার ধাতুর ক্লোরাইড লবণ, সে আমি বলছি ধরো KCl বা NaCl, তার সঙ্গে তীব্র জারক পদার্থ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং ঘন H2SO4 মিশিয়ে উত্তপ্ত করব। তাহলে প্লাস MnO প্লাস MnCl2 প্লাস Cl2 MnSO4 plus Cl2 plus K2SO4। দেখো তৈরি হয়ে গেছে 2KCl plus MnO2 plus 2H2SO4, তাহলে হচ্ছে এটা 3H2SO4 হবে। প্লাস H2O 2H2O, রাইট, হয়ে গেছে। তাহলে 2KCl প্লাস MnO2 প্লাস 2H2SO4 দিয়ে MnSO4 প্লাস Cl2 প্লাস হচ্ছে গিয়ে K2SO4। এটা হচ্ছে কি হট কন্ডিশনে, কিন্তু কোল্ড কন্ডিশনে যদি বলে বা ঘরের তাপমাত্রায় ক্লোরিন কি করে তৈরি করা হয় না, বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেলাসের ওপর যখন ফোঁটা ফোঁটা করে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেলা হয়, ঘরের তাপমাত্রাতেই তৈরি হয় ক্লোরিন গ্যাস, সবুজাভ হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস। দিস ইজ দ্য রিঅ্যাকশন। তাহলে এইগুলো এইভাবে হচ্ছে গিয়ে একটা হট কন্ডিশনে একটা কোল্ড কন্ডিশনে ক্লোরিন তৈরি হলো। এবার দেখো ক্লোরিনের প্রপার্টি, ক্লোরিনের প্রপার্টিটা কি, ক্লোরিনের প্রপার্টি হচ্ছে 1 নম্বর সবচেয়ে যেটা ভাইটাল, সেটা হচ্ছে গিয়ে বিরঞ্জন ধর্ম। বিরঞ্জন ধর্ম মানে কি, ব্লিচিং প্রপার্টি। ব্লিচিং প্রপার্টি মানে ও ব্লিচ করে, অর্গানিক যে সমস্ত কালার্ড কম্পাউন্ডগুলো রয়েছে তাদেরকে হচ্ছে গিয়ে বিরঞ্জিত করে। তো কি করে করে মনে রাখবে, শুষ্ক অবস্থায় করে না, কিন্তু এটা করে কি আর্দ্র অবস্থায়। কারণ ক্লোরিন সে জলের সঙ্গে প্রথমে রিঅ্যাকশন করে তৈরি করে HCl প্লাস H2Cl হাইপোক্লোরাস অ্যাসিড, তারপরে কি হবে H2Cl ভেঙে গিয়ে তৈরি করবে HCl প্লাস জায়মান অক্সিজেন। জায়মান, এই যে জায়মান অক্সিজেনটা, সেই জায়মান অক্সিজেনটা কি করে, রঙিন জৈব পদার্থগুলোকে কি করে, জারণ দ্বারা বিরঞ্জিত করে। তাহলে রঙিন জৈব যৌগ তাকে জায়মান অক্সিজেন জারিত করে বিরঞ্জিত দ্রব্যে পরিণত করে, বিরঞ্জিত দ্রব্যে পরিণত করে। এইটা হচ্ছে গিয়ে তোমার এর বিরঞ্জন। এই প্রসঙ্গে আরো কতগুলো কথা বলে নি। যেহেতু জায়মান অক্সিজেন তৈরি করছে, যার জন্য আর্দ্র ক্লোরিনকে আমরা জীবাণুনাশক হিসেবেও ব্যবহার করি। আর মনে রাখবে এরা বিরঞ্জিত করে কাকে, রঙিন জৈব যৌগকে। ওরা কিন্তু কোনো ইনঅর্গানিক কালার যৌগকে ওরা বিরঞ্জিত করতে পারে না। যার জন্য একটা প্রশ্ন আসে অনেক সময় যে পরীক্ষার্থী যে হচ্ছে গিয়ে পক্সে আক্রান্ত, তাকে লিখতে বলা হয় কি না পেন্সিলে লিখতে বলা হয়। কেন না, আমরা যারা টিচার আমরা খাতা দেখতে বাধ্য, ঠিক কথা, কিন্তু আমরা রোগ নিতে বাধ্য নই। তাহলে যার পক্স হয়েছে সে যদি কালিতে লেখে, সে তো অর্গানিক কালার যৌগ, যখনই সেটাকে ব্লিচ করে সেটাকে হচ্ছে জীবাণুনাশক জীবাণু নাশ করে আমাকে দিতে হবে, আদারওয়াইজ আমি নেবো না। তাহলে যখনই জীবাণু নাশ করতে যাবে আর্দ্র ক্লোরিন দেবে, সঙ্গে সঙ্গে কি করবে,
রঙিন যে জৈব যৌগ যেগুলো কালি দিয়ে লেখা হয় সেগুলো উঠে পালাবে, তাহলে যা লিখবে সব তো উঠে পালাবে। কিন্তু ছাপার কালি বা পেন্সিলের দাগ সেটা কি? গ্রাফাইট, তো কার্বন। কার্বন তো আর হচ্ছে কি জাইমান অক্সিজেন দ্বারা আক্রান্ত হবে না, যার জন্য তাদেরকে পেন্সিলে লিখতে বলা হয়। এই প্রসঙ্গে আরেকটা কিরকম প্রশ্ন আসে, বলছে কি পরিবর্তন লক্ষ্য করবে যখন আমি ধরো নীল লিটমাসের জলীয় দ্রবণে ক্লোরিন চালনা করব, কি কি পরিবর্তন লক্ষ্য করবে এবং কেন? বলছে নীল লিটমাসের জলীয় দ্রবণে ক্লোরিন চালনা করলাম, তাহলে ক্লোরিন কি করবে? জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? দুটো অ্যাসিড করছে, HCl এবং HOCl। তারপরে কি করছে? এটা অ্যাসিড, তো অ্যাসিড হলে কি হবে? নীল লিটমাস কি করবে? লাল করবে, তাহলে দ্রবণটা প্রথমেই লাল হবে। কিন্তু HOCl যেটা, সেটা ভেঙে জায়মান অক্সিজেন করবে, সেই জায়মান অক্সিজেনটা কি করবে? সে লাল রঙের পদার্থ সে তো হচ্ছে গিয়ে জৈব যৌগ হয়ে গেছে, তাকে বিরঞ্জিত করে কি করবে? বর্ণহীন করবে। তার মানে প্রথমে সে লাল বর্ণ হবে, তারপরে কি হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন পড়ে, SO2 তারও বিরঞ্জন ধর্ম আছে, ক্লোরিনেরও বিরঞ্জন ধর্ম রয়েছে। দেখো যে দুজনের মধ্যে পার্থক্য কোথায়? না, SO2 আগে দেখিয়েছি আর্দ্র SO2 জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ দ্বারা বিরঞ্জিত করে, আরে কি করছে? জায়মান অক্সিজেন দ্বারা জারিত করে বিরঞ্জিত করছে। তাহলে এর যে বিরঞ্জনটা, অর্থাৎ ক্লোরিন দ্বারা যে বিরঞ্জনটা, সেই বিরঞ্জনটা হচ্ছে স্থায়ী হয়, কিন্তু সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জনটা স্থায়ী হয় না। কারণ প্রকৃতিতে জারক পদার্থের পরিমাণটাই বেশি, বিজারক পদার্থের নয়, যার জন্য যেহেতু এই জারক পদার্থ দিয়ে বিরঞ্জিত হয়েছে, সুতরাং সে খুব সহজে আর বিজারিত হবে না, যার জন্য আগের বর্ণ ফিরে পাবে না।